স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। বাংলাদেশের ক্রীড়াঙ্গন পতিত সরকারের সাথে যেখানে বিদায় নিয়েছে দুর্নীতি আর অপশাসন, তবে 5 অগাস্টের পর দেশে ভেঙে পড়া স্পোর্টস সেক্টরকে চাঙ্গা করতে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে। আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা ফুটবল ফেডারেশনের লাগাম টানতে ধাপে ধাপে তদন্তে নামতে হয়েছে ফিফাকেও। কিন্তু অর্থ আত্মসাতের সাথে জড়িত সবার যোগ্য শাস্তি কি নিশ্চিত করা গেছে? বৈষম্যহীন আর ন্যায় বিচারের স্বপ্ন দেখানো অন্তর্বর্তীকালীন সরকার কি বলছে? যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ খেলাযোগের মুখোমুখি হয়েছেন। তার সাক্ষাৎকারের চতুর্থ পর্বে থাকছে এসব প্রশ্নের উত্তর, বাকিটা খালিদ জামিলের কাছে। প্রায় 33 কোটি টাকার একটা ঋণের বোঝা চাপিয়ে গেছে সালাউদ্দিনের যে নেতৃত্বাধীন প্রশাসনের আগে ছিল ফুটবলে। ফ্যাসিবাদী নেতৃবৃন্দের কথায় সবসময় উন্নয়ন দেখানো হয়েছে। পতিত স্বৈরাচারের ফেলে যাওয়া উচ্ছিষ্ট নিয়েও বেঁচে আছে কারা? অতিকায় ডাইনোসর বিলুপ্তির পরেও কিভাবে টিকে থাকে তেলাপোকা? ফুটবলের চৌহদ্দিতে সেবেলার নানা দোষে দুষ্টরা কিভাবে হেসে খেলে চড়ে বেড়ায়? ওদের কেন চাইলেই বিচারের আওতায় আনা যায় না? সেই সময়কার কমিটির অনেকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখনকার কমিটিতেও রয়েছেন। ফিফার গাইডলাইনের কারণে মন্ত্রণালয়ের এখানে হস্তক্ষেপ করার সুযোগটা খুবই সীমিত। তদন্ত করে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে ফিফা। অনেকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখনকার কমিটিতেও রয়েছেন। তাদের ব্যাপারে মন্ত্রণালয়ের কোনো নলেজে আছে কিনা বিষয়টা, এবং সেই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা? আপনারা জানেন যে ফিফার গাইডলাইনের কারণে মন্ত্রণালয়ের এখানে হস্তক্ষেপ করার সুযোগটা খুবই সীমিত। যেই বিদ্যমান স্ট্রাকচারের মধ্যে ইলেকশনটা হচ্ছে, এটা নিয়ে আমি শতভাগ খুশি হতে পারছি না। কারণ আগের কাউন্সিলররাই ভোট দিয়েছেন, কিছু কিছু জায়গায় বিতর্কিত এবং আগের এস্টাবলিশমেন্ট তার সাথে থাকা লোকেরাও এসেছে। বাফুফের নির্বাচন পদ্ধতি নিয়ে সবসময় একটা প্রশ্ন থাকে, আপনারাই করে থাকেন, যে নির্বাচনে ভোট কেনা বেচার মতো ঘটনা ঘটে। সেই জায়গাগুলো যাতে ভবিষ্যতে না হয় সেটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা, এবং কনস্টিটিউশন সহ ডিএফএ সহ এই স্ট্রাকচারগুলোর সংস্কার কার্যক্রমে ফিফা সংযুক্ত হতে চায় এবং এই সংস্কার কার্যক্রম নিশ্চিত করতে চায়। তো আশা করি ভবিষ্যতে আগের যে সমস্যাগুলো ফিফায় ছিল, আগের যেরকম সিন্ডিকেট ছিল, সেই জিনিসগুলো থাকবে না। 18 লাখ কোটি টাকা ঋণের বোঝা বাংলাদেশের মাথায় বিগত স্বৈরাচার সরকার দিয়ে গেছে। বাফুফের উপরেও প্রায় 33 কোটি টাকার একটা ঋণের বোঝা চাপিয়ে গেছে সালাউদ্দিনের যে নেতৃত্বাধীন প্রশাসনের আগে ছিল ফুটবলে। সেই জায়গা থেকে ফুটবলের উন্নয়ন করাটা কতটা চ্যালেঞ্জিং? সরকারের দিক থেকে এই জায়গাটা বা এই সংকটটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আসলে কি ভূমিকা থাকবে? এটা যথেষ্ট সময় নেবে, কারণ আপনারা জানেন 15-16 বছরে যেটা ধ্বংস করা হয়েছে সেটা তো আর 3 মাসে ঠিক করা সম্ভব না, এবং এর কোনো বাস্তবতাও নেই। তবে আমরা এই ফ্রেমওয়ার্কটা এই সরকারের সময় করে দিয়ে যেতে চাই, যাতে বাংলাদেশের মানুষকে যেই অর্থ লোপাটটা ফ্যাসিবাদী সরকার করেছে, এই খেসারতটা যাতে বাংলাদেশের মানুষকে দিতে না হয়। বাফুফেতে স্পন্সরশিপ আসা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল, আমি আসার পরে শুনেছি যে কেউ স্পন্সর করতে চাইলে ওটা একটা পার্সেন্টেজ হচ্ছে লিডারশিপকে দিতে হতো। যেমন ক্রিকেটে যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে, তো এখানে ইনভেস্ট করার যে পরিবেশটা, সেই পরিবেশটা ছিল না। তো আমরা সেই পরিবেশটা নিশ্চিত করতে চাই। আমি মনে করি যে সেই পরিবেশটা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং ফুটবলকেও মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, তাহলে ইনভেস্টররাও ইন্টারেস্টেড হবে না, এবং যেই ঋণ কিংবা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা খুব দ্রুত আমরা উন্নতির দিকে যেতে পারবো। আমি আজ স্টেডিয়ামটা সংস্কার করে আমরা বাফুফেকে। খালিদ জামিল, একাত্তর। সবাই টি-20তে ঝুঁকছে, যে কারণে সাদা পোশাকে পরিণত ক্রিকেটার মিলছে কম। সোজা সাপটা বললেন নির্বাচক আব্দুর রাজ্জাক। মাশরাফি, সাকিবদের রিপ্লেসমেন্টও যে পাইপলাইনে নেই, সেটাই উঠে এসছে তার কথায়। জাতীয় ক্রিকেট লিগে ক্রিকেটারদের আরও ফোকাস থাকার বার্তা দিলেন সাবেক এই অর্থোডক্স স্পিনার। রাজ্জাক মনে করেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজে দারুণ কিছু করতে পারে বাংলাদেশ। সাইফুল রূপকের রিপোর্ট। বিটার ট্রুথ ইজ, সবাই টি-20 খেলার জন্য খুবই উদ্গ্রীব, সবাই টি-20টাকেই ক্রিকেট মনে করছে। তেতো সত্যটাই কজন বলতে পারে, দেশে বিদেশে শুধু টি-20 খেলার বাসনা। শর্টকাট রাস্তায় গেলে মেলে গ্ল্যামার, ফুলে ফেপে ওঠে ব্যাংক অ্যাকাউন্ট। সে কারণেই নাকি লাল বলের ক্রিকেটে ফোকাস কমে যাচ্ছে ক্রিকেটারদের। টেস্ট আর ওয়ানডেতেও একের পর এক ধাক্কা খাচ্ছে টিম বাংলাদেশ। জাতীয় দলের আন্ডার পারফর্মারদের কড়া হুঁশিয়ারি দিলেন নির্বাচক আব্দুর রাজ্জাক। যদি একটা প্লেয়ার 15-20 বছর খেলে
চলে যায় আমরা কিন্তু সাথে সাথে ওর সমমানের পাওয়া একটু মুশকিল। তো আমি শিওর যে যারা ন্যাশনাল টিমে খেলে, ন্যাশনাল টিমে খেলা থেকে বড় তো একটা ক্রিকেটারের আর কিছু নাই। ইভেন টেস্ট ম্যাচ খেলা থেকে বড় আর একটা ক্রিকেটারের কাছে কিছু আছে বলে আমার মনে হয় না। তো এইটা না অটোমেটিক প্রসেস। আপনার যখনই কেউ একজন এসে পিছে নক করতে থাকে ডোর, তো যে ভিতরে থাকে সে অলরেডি বুঝতে পারে। তো আমার কিছু করা লাগবে না, এটা কিন্তু সিস্টেমেই হয়ে যাবে যে সে যদি গুড ইনাফ হয় যে নক করছে সে চলে আসবে, আর যে ভিতরে আছে সে অটোমেটিক্যালি বাইরে চলে যাবে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়টা পেছনে পড়ে গেছে ভারত আর সাউথ আফ্রিকার বিপক্ষে বড় হারে। জাতীয় ক্রিকেট লিগের মান নিয়েও নানা সময় প্রশ্ন উঠেছে। কোয়ালিটি ক্রিকেট আর ক্রিকেটারদের ঘাটতির কারণে অতীতে এনসিএল এর পারফর্মাররাও টেস্ট ক্রিকেটে নেমে চোখে সর্ষে ফুল দেখেছে। এবার কি লিগে খেলার মানে কোনো পরিবর্তন এসেছে? এনসিএল এর খেলা, কাউন্টি ক্রিকেট বলেন, অস্ট্রেলিয়ার ফার্স্ট ক্লাস বলেন, ইন্ডিয়ার ফার্স্ট ক্লাস বলেন, আর টেস্ট ম্যাচ আকাশ পাতাল পার্থক্য। এটা কখনোই এক হবে না। হ্যাঁ, আর আমাদের দেশের ওই মানদণ্ডে টেস্টের সমমানে তো নেওয়া সম্ভব না, বাট যত কাছাকাছি নেওয়া যায়। লাস্ট বেশ কয়েক বছর ধরে কিন্তু আমাদের উইকেটে বেশ ইমপ্রুভ হয়েছে। যারা মাঠে যান আমি শিওর যে তারা দেখছেন, এবং বলও চেঞ্জ করা হয়েছে যাতে আরও ডিফিকাল্টি ফেস করতে হয়। ইভেন আমাদের ফার্স্ট বোলারদের প্রমোট করা হচ্ছে, তো আগাচ্ছে। টানা 4 টেস্ট হার, শুক্রবার থেকে নতুন চ্যালেঞ্জ টাইগারদের। ক্যারিবিয়ানে আবার 2 অভিজ্ঞ মুশফিক আর শান্তকে পাচ্ছে না টিম বাংলাদেশ। এবারও কি বড় হার অপেক্ষা করছে টাইগারদের? ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমাদের অবশ্যই প্রত্যাশার কথা বললে তো ভালো প্রত্যাশাই থাকে সবসময় যে ভালো করব, টেস্ট ম্যাচ জেতার। এখন আমরা আসলে শুরু অন্তত করতে পারি আমরা টেস্ট ম্যাচ জিতবো এটা বলে যে কারোর সাথেই। তো তারপর সব সময় যে ক্লিক করে সেটা না, বাট আমি আশা করব যে এবার আমাদের প্রত্যেকটা সেক্টরে ক্লিক করবে, লাইক পাকিস্তানে যেমন খেলে ফিরবো। সাইফুল রূপক, 71। বিরাট কোহলি আউট অফ ফর্ম, ব্যাপারটা নিয়ে খুব খুশি হওয়া উচিত নয় অস্ট্রেলিয়ানদের, বরং রানে না থাকাটাই নিয়ে আসতে পারে ঘোরতর বিপদ। কিভাবে, কেন এমনটা বলছেন মাইকেল ক্লার্ক, সেই গল্পটাই মাহদি হাসানের কাছে। গ্রেট আর গড়পড়তা মানের ব্যাটার, এই দুইয়ের মধ্যে মূল পার্থক্য ধারাবাহিকতা। যতই খারাপ সময় চলুক না কেন, অনেক অনেক রানে ফেরার জন্য প্রয়োজন কেবল একটা ভালো ইনিংস, ব্যাস। বিরাট কোহলি রানে নেই, এর আরেক অর্থ রান আসতে যাচ্ছে পানের জলের মতো। অভিজ্ঞতার মূল্য অমূল্য। 16 বছর ধরে প্রমাণিত যে সত্য, সেটা অস্ট্রেলিয়ানদের মনে করিয়ে সতর্ক করছেন সাবেক মাইকেল ক্লার্ক। 5 ম্যাচের বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ আউট অফ ফর্ম, তাই নানান রকম কথাবার্তা চালিয়ে যাচ্ছে অজি মিডিয়া। ক্রিকেটাররা কোহলির রানে না থাকা অস্ট্রেলিয়ার জন্য ভালোর চাইতে নাকি মন্দই বেশি। মাইকেল ক্লার্ক বলছেন, একজন অস্ট্রেলিয়ান হিসেবে আমি অবশ্যই চাইব বিরাট কোহলি যাতে রান না পায়, কিন্তু ও প্রথম টেস্টের রান পেলে পুরো সিরিজেই রান করবে। এত বছরের ওর ক্যারিয়ার এই গল্পটাই বলে। চাপ না নিলেই বের হয় সেরাটা, কেউ আছে এমন, আবার প্রতিকূল পরিস্থিতিতে সেরা সংস্করণটা বেরিয়ে পড়ে। কারো কারো অন্দরমহল এমন, বিরাট কোহলি দ্বিতীয় দলের লোক, তাকে কেন্দ্র করে যেসব অপমানজনক কথাবার্তা চলছে সেটাতে হতে পারে হিতে বিপরীত। কোহলি যেমন বন্ধুত্ব পছন্দ করে, তেমনি লড়াইও। সবসময় অ্যাকশন মেজাজে থাকে। স্লেজিং হলে ওর খেলা আরো খোলে। ওকে নিয়ে যা চলছে এসব নিয়েও বিরাট খুব তেতে থাকবে, বেরিয়ে পড়তে পারে একদম সেরাটা। মাহদি হাসান, 71। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় সাবিনাদের 20 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল বিসিবি। বুধবার সেই অর্থ মেয়েদের বুঝিয়ে দিয়েছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বিসিবি কার্যালয়ে সাফ জয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন, ফাহিম সিনহা, নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার। 2022 সালে সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জেতার পর বিসিবির পক্ষ থেকে নারীদের 50 লাখ টাকা ফুটবলারদের আর্থিক পুরস্কার দেওয়া হয়েছিল, তবে এবার টাকার অঙ্ক অর্ধেকেরও কম। This is just a small token, just to let them know বা আমাদের ফুটবল টিমকে যে আমরা we want to be a part of it, and বাংলাদেশ হিসেবে আমরা কতটা প্রাউড বানিয়েছেন আমাদের। দিন শেষে হচ্ছে আমরা স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার হচ্ছে পেছন থেকে
তাদেরকে মোটিভেট করার জন্য। এটা অবশ্যই আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে এবং সকল সেক্টর থেকে যখন এমনভাবে সবাই মোটিভেট করে এটা অবশ্যই অনেক আনন্দের এবং আমি মনে করি যে এটা খুবই একটা পজিটিভ দিক। আবাহনী মোহামেডান ঘরোয়া ফুটবলের সেই দ্বৈরথ নতুন মৌসুমে কতটা জমবে? ফেডারেশন কাপে গ্রুপ পর্বেই মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। কুমিল্লায় ৩ ডিসেম্বর ব্রাদার্স ইউনিয়ন বসুন্ধরা কিংস ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। ৩ ভেন্যুতে খেলবে পেশাদার লিগে অংশ নেয়া 10টা ক্লাব। গত মৌসুমে সেরাদের পুরস্কৃত করেছে বাফুফে। অনুবাপী রিপোর্ট। উপস্থিতি কামনা করে এবং এই নতুন বাংলাদেশের চারিদিকে পরিবর্তনের ছোঁয়া। কতটা ঘুরে দাঁড়াবে ফুটবলের চাকা? তৎপর বাফুফের নবনির্বাচিত কমিটি নিয়মিত মাঠে রাখতে চায় ফুটবল। মোহামেডান আবাহনী বসুন্ধরা কিংসের সাথে তাল মিলিয়ে লড়বে পুলিশ, ফর্টিজ, রহমতগঞ্জ। চলতি মৌসুমে চমক দিতে পারে ব্রাদার্স। মোটামুটি মানে দল গড়েছে রহমতগঞ্জ, ফকিরের পুল, চট্টগ্রাম আবাহনী আর ওয়ান্ডার্স। যেন কোনো ক্লাবে হারিয়ে না যায়, সবগুলো ক্লাবই যেন ফিরে আসে। তো কোনো দল বিভিন্ন কারণে হয়তো কোনো লিগে অংশগ্রহণ করতে না পারে, তো সেটা নিয়ম অনুযায়ী যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা তারা হয়তো রেলিগেটেড হয়ে যাবে, আবার খেলে তারা চলে যাবে। তো আমরা চাই সব ক্লাবগুলো ফিরে আসুক। ফেডারেশন কাপে একটা শিরোপার জন্য লড়বে 10টা দল। এই গ্রুপে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বসুন্ধরা কিংস। বি গ্রুপে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে আবাহনী আর মোহামেডান। এবারের আসরের ফরম্যাটে এসেছে পরিবর্তন। থাকছে কোয়ালিফায়ার এবং এলিমিনেটর। সব ম্যাচ হবে কুমিল্লা, ময়মনসিংহ এবং ঢাকার কিংস এরেনায়। অনেক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলার দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা রাউন্ড পর্যায়ে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে, সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা এবার প্রচলন করেছি এবং আমি মনে করি যে এতে কিন্তু খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়বে। গেল মৌসুমে সেরাদের স্বীকৃতি দিল বাফুফে। বসুন্ধরা কিংসের ফরওয়ার্ড রাকিব হোসেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পুলিশের হয়ে খেলা আহসান হাবিব বিপু সেরা গোলকিপার। অনূর্ধ্ব 18 লিগের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী ও রানার্স আপ ফর্টিজ এফসির হাতে তুলে দেওয়া হয়েছে শিরোপা। অর্ণব বাপি, ৭১। হকের নিশি এখন দাপিয়ে বেড়াচ্ছেন সুইমিং পুলে। রাজমিস্ত্রি বাবা দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে পারে না, নেই একটা ভালো সুইম শুটও। তবে রাজশাহীর নিশি ঠিকই একের পর এক পদক জিতেই চলেছেন। স্বপ্নের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে না পারা নিশি প্রতিনিধিত্ব করবেন অলিম্পিকে। মেহেদী নাইমের রিপোর্ট। রাজশাহী উপজেলায় আমার এমন কোনো পদক নাই, সবগুলোতে আমার গোল্ড আছে। বাবা 2 দিন পরে টাকা পাইলে পায়, না হলে পায় না, এরকম কষ্ট আছে। 2 দিন না হলে না খেয়ে থাকতে হয়। মানুষের জীবনটা তো এমনই, উত্থান পতন দিয়ে ঘেরা। সাঁতরে পার হতে না পারলে ডুবে যেতে হয় অতল গহ্বরে। কঠিন পথটা শুধু ধৈর্য ধরে লড়ে যাচ্ছেন রাজশাহীর নিশি। একসময় লাল সবুজ জার্সি বুকে জড়িয়ে বিদেশের মাটিতে হকি খেলতে যাও নিশির সব স্বপ্ন এখন সাঁতারকে ঘিরে। নিশি, তোমার নামটা কে রেখেছে? আমার মা বাবা। নিশি মানে কি জানো? না ভাইয়া। নিশি মানে হচ্ছে অন্ধকার। তুমি কি অন্ধকার কেটে আলোর দিকে যেতে চাও? জি, আমি যেতে চাই। তোমার সাঁতারু হবার হাতে খড়িটা কিভাবে শুরু হয়েছিল? ছোট থেকে আমার একটা ইয়া ছিল, সাঁতারের টান ছিল যে আমি সাঁতার শিখবো। তখন আস্তে আস্তে আব্বু পুকুরে যেতে দিত না, কারণ যদি কিছু হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়। তাও আমরা চুপচুপ করে যেতাম। যাওয়ার পরে আমি একা একা শিখে একদিন আমাকে হুট করে একটা স্যার বললো যে তুমি সাঁতার শিখতে চাও? আমি বলছি জি স্যার, আমি চাই। তখন বললো চলো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাবো, ওখানে তুমি প্র্যাকটিস করো। দিয়ে বললাম স্যার যাবো আমি। দিয়ে আম্মু বলছে তোকে সাঁতারে দিব না, তোমাকে আমি ফুটবলে ঢুকাবো। দিয়ে আমি বলেছি আম্মা আমি সাঁতারেই ঢুকতে চাই, আমি সাঁতারেই বড় কিছু হতে চাই। আম্মা তারপরে বললো আচ্ছা তোর যেটা মন তুই সেটা কর, বিশ্বের নামটা জয় করিস, তুই যে করে হোক মা বাবারও নামটা জয় করিস, তাহলেই হবে। নিশি, পরিবারে কে কে আছে? বাবা কি করেন? ভাই, বোন, মা, বাবা, দুলা ভাই অনেকেই আছে। কিন্তু আমি বাবা রাজমিস্ত্রির চাকরি করে এখন, আর আম্মু বাসায় আপাতত আছে। আম্মাও কিছুদিনের ভিতরে কাজ খুঁজছে, কাজ পেলে চলে যাবে। বাসার পরিবারের লোক অনেক, তার ভিতরে আমার ভাই ছোটকালে বিয়ে করে নিয়েছে, তার ভিতরে আমার ভাবির বাচ্চা হবে এই সময়, তার ভিতরে আম্মা টেনশনে কাজ খুঁজে বেড়াচ্ছে, কাজ পেলে চলে যাবে। রাজমিস্ত্রি বাবা মানুষের বাড়ি গড়তে পারলেও টাকার অভাবে পারে না নিশির স্বপ্ন গড়তে। একটা ভালো সাঁতারের ড্রেস নেই, তারপরও নিশি রাজশাহী বিভাগে সেরা। কিন্তু ওই গেঞ্জির জন্য পানিটা আমার টানে ধরে না, গেঞ্জির জন্য আরো বেশি ভারী লাগে, ওর জন্য আমার সাঁতারটা ভালো মতো হয় না। জীবনের ভিতরে আমি এটা নিয়ে আমি অনেক দূর আগে গেছি,
ভবিষ্যতে আরও চাই যে কস্টিউম যদি পাই আমার পক্ষে বেটার হবে। হকি তো খেলতে গিয়েছিলে, কেন হকিটা ছেড়ে দিলে? আমার সাঁতারের উপরে বেশি আগ্রহ ছিল, হকিতে আমার বেশি আগ্রহ ছিল না। তার ভিতরে ওই খেলা থেকে আমি অনেক দূরে পর্যন্ত গেছি, কিন্তু আমার ছোট থেকে ইচ্ছা যে আমি সাঁতার শিখবো, সাঁতার খেলবো, ওই জন্য আমি হকিটা ছেড়ে দিয়েছি। নদীমাতৃক এই দেশে সাঁতারুরা একসময় এশিয়ায় পদক জিতত। এখন নদী মরে গেছে, মরে যাচ্ছে নিশিরাও। তাদের বাঁচাতে দরকার পৃষ্ঠপোষকতা আর ভালোবাসা। মেহেদি নাইম, ৭১। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল।